অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংলিশ টেক্সট বইয়ের ইউনিট 1 লেসন 2 এর একটি ইংলিশ পোয়েম হচ্ছে দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কুইল্ট। এটি বাংলায় মূলত নকশিকাতার মাঠ কাব্যগ্রন্থ লিখেছিল জসিমউদ্দিন, আর ইংরেজিতে সেটার অনুবাদ করেছিল দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কুইল্ট নামে ইএম মিলফোর্ড। নকশিকাতার মাঠ এটা অনেক বড় একটা কাব্যগ্রন্থ, এখানে প্রায় 100-র উপরে লাইন আছে। সেখান থেকে কিছু অংশ তোমার দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কুইল্টের থেকে কিছু অংশ তোমাদের অষ্টম শ্রেণীর বইতে দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি আমার পূর্বের ভিডিও ক্লাসে ওই যে এই কবিতাটা বাংলা অনুবাদ সহ পড়িয়েছি, সেই সাথে জসিমউদ্দিন নকশিকাতার মাঠ যে কাব্যগ্রন্থটা লিখেছিল তার সামারিটা, তার মূল ভাবটাও কিন্তু আমি বাংলায় তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এই যে নকশিকাতার মাঠ কাহিনী সংক্ষেপটাও আমি টোটালি বাংলায় আমার পূর্বের ভিডিওতে তুলে ধরেছিলাম তোমার বোঝার সুবিধার্থে, যাতে তুমি কবিতাটা অর্থসহ মানে আত্মতৃপ্তি নিয়ে পড়তে পারো, একটা তৃপ্তি পাও কবিতাটা পড়ে। যাই হোক, আজকে আমি তোমরা জানো যে তোমাদের ইংলিশ পোয়েম থেকে কোয়েশ্চেন আসবে। তোমাদের যে পোয়েমগুলো আছে সেগুলো থেকে 10টা কোয়েশ্চেন থাকবে। 10টা কোয়েশ্চেন থেকে 5টা কোয়েশ্চেনে আনসার করতে হবে। 5টাতে 5 দুগুণে 10। পরীক্ষায় কোনো পোয়েম দেওয়া থাকবে না, জাস্ট কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে। তাহলে আগে থেকেই তোমাকে পোয়েমটা ভালোভাবে অর্থসহ পড়ে তারপর সেখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করে রাখতে হবে। তো আজকে আমি তোমাদেরকে দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কুইল্ট এই কবিতা থেকে 11টি কোয়েশ্চেন সলভ করাবো। আর কোয়েশ্চেনগুলো আমি নিয়েছি নবদূত ইংলিশ মডেল কোয়েশ্চেন বই থেকে। চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন, হু ইজ রূপাই অ্যান্ড হাউ ইজ হিজ লাইফ এক্সপ্রেসড অন দ্য কুইল্ট? রূপাই কে এবং তার জীবন ওই খাতায় কিভাবে প্রকাশিত হয়েছে? আমরা কবিতাতে পড়েছি যে রূপাই হচ্ছে সাজুর হাজব্যান্ড। রূপাই ইজ সাজু's হাজব্যান্ড। হিজ জয়েস অ্যান্ড সরোস আর স্টিচ অন ইট লাইন বাই লাইন। স্টিচ মানে সেলাই করা, কিন্তু এখানে সেলাই কথা দিলে তো কীরকম শোনা যায়। আমরা বলতে পারি যে তার আনন্দ এবং বেদনাগুলো এখানে লাইন বাই লাইন মানে রেখায় রেখায় গাঁথা হয়েছে। এই তো এক নাম্বার কোয়েশ্চেন চলে গেল। তারপর একটা, হোয়াট ডাজ দ্য ওম্যান ডু অল নাইট উইথ দ্য এমব্রয়ডার্ড কুইল্ট? হোয়াট ডাজ দ্য ওম্যান ডু অল নাইট উইথ দ্য এমব্রয়ডার্ড কুইল্ট? মানে ওই যে ওই বুননকৃত খাতায় যে মহিলাটি সারা রাত কী করেছিল, এখন ওই মহিলা বলতে কাকে বোঝানো হয়েছে? এই যে স্প্রেডিং দ্য এমব্রয়ডার্ড কুইল্ট, নকশিকাতা বিছিয়ে, শি ওয়ার্কস দ্য লিভ লং নাইট, সে এতে নির্জনে কাজ করে। তাহলে মহিলা বলতে এখানে শি, আমাদের কোয়েশ্চেনে যে মহিলা ওমেন বলছে, ওমেন মূলত শি, আর শি কে? শি হচ্ছে সাজু, রূপায়ের বউ সাজু। তাহলে সে কি করেছিল সারা রাত? সে কি করেছিল? নকশিকাতা বিছিয়ে এতে নির্জনে কাজ করে। হ্যাঁ, তার যে হাজব্যান্ড রূপাই, সে সম্পর্কে বিভিন্ন তার ইমোশন, আবেগ নকশিকাতায় ফুটিয়ে তুলছে। তাহলে আমরা বলতে পারি দ্য ওম্যান স্পেন্ডস দ্য হোল নাইট, ব্যয় করেছে সমস্ত রাত। স্টিচিং দ্য কুইল্ট, খাতাতে সমস্ত রাত ব্যয় করেছে। অ্যাডিং হার ইমোশন অ্যান্ড মেমোরিজ টু ইট, এতে সে তার আবেগ এবং স্মৃতি যুক্ত করেছে। সারা রাত পরে সে কি করেছে? এই খাতাতে সে তার আবেগ এবং স্মৃতি যুক্ত করেছে, গেঁথেছে। আচ্ছা, 3 নাম্বার কোয়েশ্চেন, হু ইজ রূপাই অ্যান্ড হোয়াই ইজ লাইফ স্টিচ ইনটু দ্য কুইল্ট? আগেরটা ছিল হু ইজ রূপাই অ্যান্ড হাউ ইজ হিজ লাইফ, এখন হচ্ছে হোয়াই, কেন? হোয়াই ইজ হিজ লাইফ স্টিচ ইনটু দ্য কুইল্ট, রূপাইকে কেন তার জীবন এই খাতাতে গাঁথা হয়েছে? তো রূপাইকে, এটার কোয়েশ্চেন তো আগেরটাই হবে, রূপাই ইজ সাজু's হাজব্যান্ড। এখন কেন তার জীবন এখানে গাঁথা হয়েছে, এটা আমরা এভাবে লিখতে পারি, হিজ লাইফ ইজ স্টিচেস ইনটু দ্য কুইল্ট টু কিপ হিজ মেমোরিজ অ্যালাইভ। টু কিপ হিজ মেমোরিজ অ্যালাইভ মানে তার স্মৃতিগুলোকে জীবন্ত রাখতে এখানে এই নকশিকাতায় তার জীবন এখানে গাঁথা হয়েছে। যে কাজটা করেছে রূপাইয়ের বউ সাজু।
4 number question. What does the embroidered quilt symbolize in the poem? What does the embroidered quilt symbolize in the poem? মানে ওটা ওই যে বননকৃত খাতায়, হ্যাঁ, ওই খাতাটিতে কবি কি সিম্বলাইজ করেছে, হ্যাঁ, কিসের প্রতীক সে উল্লেখিত করেছে। তো দ্য কোয়াইল্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে যোগ করা হয়েছে। দ্য কোয়াইল্ট সিম্বলাইজ লাভ, পেইন অ্যান্ড মেমোরিজ, ভালোবাসা, বেদনা এবং স্মৃতি প্রতিকায়িত করেছে। ইট ইজ লাইক এ ডায়েরি দ্যাট হোল্ডস দ্য ওম্যানস ইমোশন, এটা একটা ডায়েরির মতো যেটা মহিলাদের আবেগ কী করে ধরে রাখে। তারপর 5 নাম্বার কোয়েশ্চন, হোয়াট ডাজ দ্য ফ্রেজ মেনি এ জয় অ্যান্ড মেনি এ সরো রেফার টু? মানে মেনি এ জয় অ্যান্ড মেনি এ সরো, ওই ফ্রেজটা দ্বারা কী বোঝানো হয়েছে? এই লাইনটা কিন্তু এই সরাসরি তোমার কবিতায় আছে যে, হ্যাঁ, মেনি এ জয় অ্যান্ড মেনি এ সরো, অজস্র সুখ দুঃখের কথা, ইজ রিটার্ন অন হার ব্রেস্ট, তার বুক জুড়ে রয়েছে। কার বুক জুড়ে রয়েছে? সাজুর বুক জুড়ে রয়েছে। অজস্র সুখ দুঃখের কথা এই কথায় তার বুক জুড়ে রয়েছে। বুক জুড়ে মানে কি? ওই যে সাজুর, রূপায়ের বউ সাজুর বুক জুড়ে রয়েছে এই কথার মধ্যে। দ্য স্টোরি অফ রূপাইস লাইফ ইজ দেয়ার, রূপায়ের জীবনের গল্প রয়েছে সেখানে, রূপায়ের গল্প সেখানে আছে। তাহলে হোয়াট ডাজ দ্য ফ্রেজ মেনি এ জয় মেনি এ সরো রেফার টু, এটা আমরা লিখতে পারি, দ্য ফ্রেজ মেনি এ জয় অ্যান্ড মেনি এ সরো রেফার্স টু দ্য হ্যাপি অ্যান্ড আনহ্যাপি ডেজ অফ সাজু স্পেন্ট উইথ হার হাজব্যান্ড। মানে ওইটা দ্বারা বোঝানো হয়েছে যে ওই সাজু রূপায়ের সাথে সুখ এবং দুঃখের যে দিনগুলা কাটিয়েছে সেই সমস্ত বিষয়গুলাই এটা দ্বারা ফুটে উঠেছে। তার হ্যাপি অ্যান্ড আনহ্যাপি ডেজ, তার সুখের এবং দুঃখের দিনগুলো তার হাজব্যান্ড রূপায়ের সাথে যে সে অতিবাহিত করেছে সেগুলো। আচ্ছা, নাম্বার 6, তুমি একটা বিষয় খেয়াল করলে দেখতে পাচ্ছ যে তোমার আনসারগুলো কিন্তু সরাসরি তুমি পোয়েম থেকে কপি করার কোনো চান্স নাই। আনসারগুলো তোমাকে নিজে নিজেই আগে থেকে প্র্যাকটিস করে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। পেসেজ থেকে অনেক সময় আমরা সরাসরি আনসার লিখতে পারি, লেখা যায়, কিন্তু পোয়েম থেকে সরাসরি আনসার লেখার সুযোগ নেই। হোয়াট ইমোশন আর রিটেন অন দ্য ওমেন্স ব্রেস্ট? হোয়াট ইমোশনস আর রিটেন অন দ্য ওমেন্স ব্রেস্ট, যে কিসের আবেগ মহিলার বুকে লেখা হয়েছে। আচ্ছা, দ্য ওমেন্স ব্রেস্ট ক্যারিজ বোথ জয় অ্যান্ড সরোজ রিপ্রেজেন্টিং দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ। ওটা বলতেছে দ্য ওমেন্স ব্রেস্ট ক্যারিজ, বহন করে, মহিলার বুক বহন করে, বোথ জয় অ্যান্ড সরোজ, মানে দুঃখ এবং কষ্ট দুটাই, রিপ্রেজেন্টিং দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ, যেটা তোমার কিসের রিপ্রেজেন্ট করে, তোমার প্রতিফলিত করে কি করে, আপস অ্যান্ড ডাউন মানে অফ লাইফ, জীবনের উত্থান পতন। এটা আমরা এইভাবে লিখতে পারি, অথবা হিসেবে এই আনসারটা এইভাবে লিখতে পারি, সাজু ইজ অলওয়েজ ওয়ারিড অ্যাবাউট হার হাজব্যান্ড, সাজু সবসময় তার হাজব্যান্ডকে নিয়ে চিন্তিত ছিল। হাজব্যান্ড রূপাইকে নিয়ে চিন্তিত ছিল। হার ডেজ উইথ হার হাজব্যান্ড উই আর ফুল অফ জয়েস অ্যান্ড সরোজ, হার ডেজ উইথ হার হাজব্যান্ড উই আর ফুল অফ জয়েস অ্যান্ড সরোজ, মানে হাজব্যান্ডের সাথে তার দিনগুলো ছিল আনন্দ এবং দুঃখে ভরপুর। দিস ইমোশনস আর রিটেন অন দ্য ওমেন্স ব্রেস্ট, এই আবেগটাই মহিলার বুকে লেখা হয়েছে। এখানে মহিলার বুক বলতে ব্রেস্ট মূলত কি বোঝানো হয়েছে, কাঁথাটা কি বোঝানো হয়েছে, কাঁথার বুকে। তারপর নাম্বার 7, হাউ ডু দ্য ওয়ার্ডস অল মাই পেন অ্যান্ড মাই গ্রিফ হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য স্পিকারস ইমোশন? হাউ ডু দ্য ওয়ার্ডস অল মাই পেন অ্যান্ড my grief help us understand the speaker's emotion. So all my pain and all my grief
আমাদেরকে কিভাবে স্পিকার্স মানে যে বলতেছে তার অনুভূতিটা কিভাবে আমাদেরকে বুঝতে সাহায্য করে। দিস ওয়ার্ডস শো দ্যাট, এই ওয়ার্ড এটা দেখায় যে দ্য ওম্যান হ্যাজ সাফার্ড এ লট, দ্য ওম্যান হ্যাজ সাফার্ড লট, মহিলা অনেক দুঃখ সয়েছে। শি হ্যাজ poured all her sadness and struggles into the quilt. তোমরা যেন poured হলো ঢালা, ঢেলেছে, সে তার সমস্ত সংগ্রাম এবং তার দুঃখ এই খাতার মধ্যে ঢেলে সাজিয়েছে, যত দুঃখ কষ্ট আছে ওইটাই যে অল মাই পেন অ্যান্ড অল মাই গ্রিফ, এটা কিন্তু তোমার ইয়েতে আছে, তোমার ইংলিশ কবিতাটাতে আছে। অল মাই পেন অ্যান্ড মাই গ্রিফ, আমার সকল দুঃখ কষ্ট। অন দিস কোয়াল্ট লাইফ অল মাই মাইন্ড, এই খাতায় রয়েছে আমার সকল, অল মাই পেন অ্যান্ড মাই গ্রিফ মানে আমার সকল দুঃখ কষ্ট। এমব্রয়েড লাইন বাই লাইন, রেখায় রেখায় রয়েছে গাঁথা। তার মানে কি, ওই যে অল মাই পেন অ্যান্ড মাই গ্রিফ, এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে তার সকল দুঃখ কষ্ট ওই খাতার মধ্যে সে ঢেলে সাজিয়েছে। She has poured all her sadness and struggles into the quilt. What does she ask her mother? What does she ask her mother? মানে সে তার মাকে কি জিজ্ঞাসা করেছিল। এখানে সি যেহেতু আমরা জানি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে সি মূলত এখানে কাকে বোঝানো হয়েছে, রূপাই না সাজু, অবশ্যই সাজু। হোয়াট ডাজ শি আস্ক হার মাদার, সি মানে কি, সাজু। সাজু তার মাকে কি জিজ্ঞাসা করেছিল। She asks her mother how her husband will bear the pain of the days without her. দেখো এটা কিন্তু আমাদের কবিতাতে আছে, আমরা কবিতাতে পড়েছিলাম যে এখানে আছে হাউ উইল হি বিয়ার দ্য পেন মাদার, মা সে কিভাবে এ দুঃখ সহ্য করবে। তাহলে ওইটাই কিন্তু সে তার মাকে আস্ক করেছিল, যে ইন্টারগেটিভ কোয়েশ্চেন আছে মার কাছে, যে সে কিভাবে দুঃখ কষ্ট সহ্য করবে, ওইটা সে তার মাকে বলেছিল। মানে তার হাজব্যান্ড রূপাই কিভাবে এত দুঃখ কষ্ট সহ্য করবে, এটা এখানে লেখা হয়েছে যে শি আস্কস হার মাদার হাউ হার হাজব্যান্ড উইল বিয়ার দ্য পেইন অফ দ্য ডেজ উইদাউট হার। মানে বলতেছে যে তার হাজব্যান্ড তাকে ছাড়া মানে সাজুকে ছাড়া কিভাবে এতগুলা এত কষ্ট কিভাবে সে সহ্য করবে। ইট উইল বি ভেরি পেইনফুল, এটা খুবই দুঃখের, ফর হিম বিকজ হার লাভস হার ডিপলি, কারণ তার ভালোবাসাটা খুবই গভীর। এত গভীর ভালোবাসা এখন দুইজন একজনকে ছাড়া কিভাবে থাকবে, কিভাবে কষ্ট সহ্য করবে, এটাই তার মাকে জিজ্ঞাসা করেছিল সাজু। এখন হু ইজ সাজু, আমরা জানি যে রূপাই হচ্ছে সাজুর হাজব্যান্ড, তাহলে সাজু রূপাইস ওয়াইফ, তাহলে সাজু ইজ রূপাইস ওয়াইফ। What request does Saju make to her mother and wife? What request does Saju make to her mother and wife? আগে কোশ্চেনটা হচ্ছে যে তার মাকে কি জিজ্ঞাসা করেছিল, আর এখানে হচ্ছে সাজু তার মাকে কি অনুরোধ করেছিল। এটাও কিন্তু আমাদের পোয়েমটাতে আছে, আমরা যে ইংলিশ পোয়েমটা পড়েছি এখানে কিন্তু আছে। যে সো লে ইট অন মাই গ্রেভ মাদার, মা আমি মারা গেলে এটি আমার কবরের উপর বিছিয়ে দিও। দিস পিকচার অফ মাই গ্রিফ, আমার দুঃখের এই ছবি। দ্যাট হিজ অ্যান্ড মাইন্ড আপ অন ইটস ব্রেস্ট, তার ও আমার গল্প এতে রয়েছে। মেনি মিংলিং ফাইন্ড রিলিফ, যা এখানে মিশে পাবে প্রশান্তি। মানে আমি মারা গেলে এটি আমার কবরে বিছিয়ে দিই। এটি বলতে কি, মানে ওই যে খাতাটা সে সেলাই করছে এটা যেন তার কবরে বিছিয়ে দেয়, এটার মধ্যে তার এবং তার হাজব্যান্ডের সুখ দুঃখ প্রতিফলিত আছে। এটা এখানে দিলে সে প্রশান্তি পাবে, এটাই বলেছি। তাহলে হবে সাজু রিকোয়েস্ট হার মাদার টু লে দ্য এমব্রয়েড কুইল্ট অন হার গ্রিফ,
তার কবরে ওই সেলাই বুননকৃত কাঁথাটা বিছিয়ে দিতে। বিকজ কারণ শি ওয়ান্টস টু স্টে কানেক্টেড উইথ দ্য মেমোরিজ অফ হার লাভ ইভেন ইন দ্য গ্রেভ। ভালোবাসা এতটাই গভীর কারণ যে বিকজ শি ওয়ান্টস টু স্টে কানেক্টেড উইথ দ্য মেমোরিজ অফ হার লাভ, মানে তার ভালোবাসার স্মৃতির সাথে সে কবরেও সংযোগ রাখতে চায়, যে মারা গিয়েও সে কবরেও সে তার ভালোবাসার স্মৃতির সাথে যুক্ত থাকতে চায়, এতটাই ভালোবাসার গভীর। এটাই সে তার মাকে রিকোয়েস্ট করেছে। আমাদের লাস্ট কোয়েশ্চন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এমব্রয়ডার্ড কোয়েল্ট? মানে বুননকৃত খাতা বলতে তোমরা কি বুঝো? অ্যান এমব্রয়ডার্ড কোয়েল্ট ইন আওয়ার কান্ট্রি ইজ কল্ড নকশিকাঁথা। আমাদের দেশে এটাকে নকশিকাঁথাই বলা হয়। আর রুরাল ওমেন, আমাদের গ্রামীণ মহিলারা, মেক ইট বাই লেয়ারিং ওল্ড ক্লথস, ওটাতে তোমার পুরাতন কাপড় চোপড় বিছিয়ে এটা করে আর কি তৈরি করে। তাহলে এই ছিল দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কোয়েল্ট থেকে আমার 11টি কোয়েশ্চেন। আমি আগেই বলেছি নবদূত মডেল কোয়েশ্চেনে প্রায় 40টির মতো কোয়েশ্চেন আছে এই কবিতা থেকে। তো আমি ইম্পর্টেন্ট 11টি কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা যদি চাও কবিতা থেকে আরও কোয়েশ্চেন সলভ করে বা অন্যান্য কবিতা থেকেও তোমরা এভাবে কোয়েশ্চেন সলভ চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, সেই সাথে লাইক কমেন্ট করে সাথে থাকবা। থ্যাংক ইউ।